আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, দুঃখিত আসলে একটু অনিয়মিত হওয়ার জন্য। আমরা আজকে আরেকটি বইয়ের গুরুত্বপূর্ণ প্যাসেজ পড়ব। সেটা হচ্ছে প্যাসেজটার টাইটেল হচ্ছে দ্য অলিম্পিক গেমস। হ্যাঁ, এবং সেই সাথে আরো কিছু করব কি, কিছু আমরা ইনফরমেটিভ যে ইনস্ট্রাকশনের উপর 5টা কোয়েশ্চেন আছে, অর্থাৎ তোমাদেরকে 10 নম্বর যে প্রশ্নে 10 নম্বরে কিছু কি তথ্য দেওয়া থাকবে, ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, সেই ইনস্ট্রাকশনের ভিত্তিতে তোমাকে কিছু শর্ট অ্যান্সার লিখতে হবে। সেই বিষয়টাও সেখান থেকে আজকে আমরা 5টা চর্চা করব। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা প্যাসেজটা একটু পড়ে দেখি কি বলছে এখানে। The Olympic Games is the biggest sports competition in the world. The Olympics are held every 4 years in a different host city. More than 200 nations send a total of about 13,000 athletes to compete in more than 30 different sports. The first Olympic Games was held in Greece almost 3,000 years ago. The modern Olympic Games started in 1896, and there have been 31 Olympic competitions since then. তাহলে কি বলছে? বলছে the Olympic Games is the biggest sports competition in the world. বিশ্বের মধ্যে সবচেয়ে বড়, সর্বোচ্চ বৃহৎ, সর্বোচ্চ বৃহৎ ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে অলিম্পিক গেম। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে এই যে স্পোর্টস অর্থ খেলাধুলা, ক্রীড়া, তারপর আর বিগেস্ট মানে হচ্ছে সবচেয়ে বড়, বিগেস্ট মানে কি সবচেয়ে বড়, আর কম্পিটিশন অর্থ প্রতিযোগিতা, কম্পিটিশন অর্থ কি প্রতিযোগিতা। তাহলে আমরা একটা পেলাম বিগেস্ট। বিগেস্ট কি? বিগ মানে বড়। ধরো তুমি আর তোমার ভাই আছে, দুইজনের মধ্যে কে বড়? মোটা সোটাই মনে করো একজন খুব চিকন আর একজন খুব পাতলা। তাহলে একজন বিগ ওভাবে না, ধরো তোমার কাছে দুটি আপেল আছে, একটা ছোট আর একটা বড়, দুইটার মধ্যে একটা ছোট আর একটা বড়, সেটা যেটা বড় সেটাকে বলবো আমরা বিগার, আর যেটা ছোট সেটাকে বলবো কি বিগ। তাহলে বিগ মানে সবচেয়ে ছোট, আর বিগার মানে ছোট থেকে বড়, বুঝাচ্ছে। কিন্তু বিগেস্ট কখন ব্যবহৃত হবে? ধরো তোমার কাছে 5টা আপেল আছে, 5টা আপেলের মধ্যে সবচেয়ে যেটি বড় সেটাকে বলবো কি দ্য বিগেস্ট অ্যাপেল, দ্য বিগেস্ট অ্যাপেল। ঠিক আছে? অনেকের মধ্যে যখন তুলনা করা হবে, অনেকের মধ্যে সবচেয়ে বড় কোনটি সেটা বোঝানোর জন্য বিগেস্ট বলা হবে। তাহলে পৃথিবীতে অনেকগুলো ক্রীড়া প্রতিযোগিতা হয়, ঠিক আছে? যেমন মনে করো আমি তোমাকে দু একটা নাম বলি, বিশ্বকাপ ফুটবল, বিশ্বকাপ ক্রিকেট, টি20 ক্রিকেট, এশিয়ান কাপ, এরকম অনেকগুলো ক্রীড়া প্রতিযোগিতা হয়। কিন্তু সবচেয়ে বড় যে ক্রীড়া প্রতিযোগিতা পৃথিবীতে অনুষ্ঠিত হয় সেটা হচ্ছে কি দ্য অলিম্পিক গেমস। এরপর কি বলছে দেখি, দ্য অলিম্পিক্স আর হেল্ড। এখানে দেখো হেল্ড অর্থ কি, অলিম্পিক তো নিজে নিজে হয় না, এটা কি করে মানুষজন কি করে, অনেকগুলো কমিটি আছে, এক একটা দেশ নিজেদের দায়িত্ব নিয়ে কি করে আয়োজন করে, সেজন্য বলা হচ্ছে আর হেল্ড, অনুষ্ঠিত হয়, অনুষ্ঠান করা হয়, এটাকে অনুষ্ঠিত করা হয় কখন? এভরি 4 ইয়ার্স, প্রতি 4 বছর অন্তর অন্তর, ইন এ ডিফারেন্ট হোস্ট সিটি। এই যে দেখো এখানে হেল্ড যেটা আছে, হেল্ড অর্থ হচ্ছে, হেল্ডের 3টা ফর্ম আছে। হেল্ডের একটি ভার্ব, হোল্ড ধরা বা অনুষ্ঠিত হওয়া, আর হোল্ড, হেল্ড। তাহলে আমরা ওই যে আমরা ভার্বের 3টা রূপ আছে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, ঠিক আছে? তাহলে এখানে এটা হয়েছে পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এখানে হোল্ড অর্থ কি, হেল্ড অর্থ ধরেছিল বোঝাবে বা অনুষ্ঠিত হয়েছিল, আর এই যে হোল্ড হবে কি, হোল্ড অর্থ হচ্ছে অনুষ্ঠিত হওয়া বা ধরা, ঠিক আছে? এটা অনুষ্ঠিত হয় বা আয়োজিত হয় এভরি 4 ইয়ার্স ইন এ ডিফারেন্ট সিটি, ইন এ ডিফারেন্ট হোস্ট সিটি। এখানে হোস্ট দিয়েছে, হোস্ট মানে কি, হোস্ট অর্থ হচ্ছে মেজবান, অর্থাৎ ধরো তোমাদের ঘরে মেহমান আসলো, তাহলে তোমরা
তোমাদের ঘরে যখন আমি যাব, মনে করো আমি গেলাম তোমাদের ঘরে, তাহলে আমি অতিথি, তোমাদেরকে কি বলবো? তোমরা হচ্ছে যাদের ঘরে কোনো একজন মেহমান আসে তাদেরকে বলা হয় হোস্ট বা মেজবান। হ্যাঁ, তাহলে হোস্ট হচ্ছে কি, যে আয়োজন করে, যার ঘরে যাওয়া হয়। তাহলে মেজবান বুঝে এখানে। হোস্ট হতো যে আয়োজন করে বা অনুষ্ঠিত হয়, যে দেশে অনুষ্ঠিত হয়। তার ডিফারেন্ট সিটি, প্রতি 4 বছর বিভিন্ন শহরে এই অলিম্পিক গেমসটা কি হয়, অনুষ্ঠিত হয় বা আয়োজন করা হয়। মোর দ্যান 200 নেশনস, 200-রও অধিক জাতি বা দেশ কি করে, সেন্ড এ টোটাল অফ অ্যাবাউট 13,000 অ্যাথলেটস, 13,000-এরও বেশি, টোটাল 13,000-এরও বেশি কি অ্যাথলেটস। অ্যাথলেটস মানে কি, যে অ্যাথলেটস মানে হচ্ছে ক্রীড়াবিদ, একজন ব্যক্তি যে কি করে, এ পারসন হু কম্পিট, অর্থাৎ একজন ব্যক্তি প্রতিযোগিতায় নেমে অন্যদের সাথে প্রতিযোগিতা করে। হ্যাঁ, প্রতিযোগিতায় জেতার জন্য সে কি করে, লড়াই করে বা প্রতিযোগিতা করে। তাহলে অ্যাথলেটস মানে যে শরীর কসরতবিদ, বা এটা বলা হয় অ্যাথলেটস। টু কম্পিট, কি করার জন্য, এই যে দেখো কম্পিটিশন হচ্ছে প্রতিযোগিতা, আর কম্পিট মানে কি, প্রতিযোগিতা করা। কম্পিট অর্থ হচ্ছে কি, প্রতিযোগিতা করা। ইন মোর দ্যান 30 ডিফারেন্ট স্পোর্টস। আচ্ছা, এখন অলিম্পিকে কি কি খেলা হয়? অলিম্পিকে বলছে যে 30টিরও বেশির অধিক কি আছে, মোর দ্যান 30 স্পোর্টস আছে। অর্থাৎ ধরো সেখানে সাঁতার আছে, সেখানে ফুটবল আছে, সেখানে দৌড় প্রতিযোগিতা আছে, সেখানে সাইকেলিং আছে, সেখানে ভলিবল আছে, সেখানে ব্যাডমিন্টন আছে, সেখানে ঘোড়দৌড় আছে, অনেক রকম, এরকম 30টিরও অধিক কি আছে, স্পোর্টস আছে, খেলাধুলা আছে। তাহলে এই 30টির অধিক খেলাধুলায় অংশগ্রহণ করার জন্য 200-রও অধিক দেশ 13,000-এরও বেশি কি করে, অ্যাথলেটস পাঠায়। The first Olympic Games was held, প্রথম অলিম্পিক গেমটা অনুষ্ঠিত হয়েছিল, was held হয়েছিল বা আয়োজিত হয়েছিল কখন, ইন গ্রিস, এটা একটা দেশের নাম, একটা কি, গ্রিস দেশে। হ্যাঁ, ইন গ্রিস অলমোস্ট, প্রায় 3000 ইয়ার্স এগো, কত বছর আগে, 3000, অর্থাৎ 3000 ইয়ার্স এগো মানে হচ্ছে আমরা এখন 2000 সালে আছি, আমরা 2020 সাল, অর্থাৎ আজকে থেকে 2000 বছর আগে যীশু খ্রিস্টের জন্ম হয়েছিল। হ্যাঁ, যীশু খ্রিস্টকে বলা হয় ক্রাইস্ট, খ্রিস্টানরা বলে ক্রাইস্ট, আর মুসলিমরা বলে ঈসা আলাইহিসসালাম। তাহলে এই যে ঈসা আলাইহিসসালামেরও জন্মের বা জেসাসের জন্মের, জেসাস ক্রাইস্টেরও জন্মের 2000 বছর আগে, 1000 বছর আগে, অর্থাৎ আজকে 2020 থেকে শুরু করে 0 সাল, তাহলে 2020 বছর, তারও সাথে আরো 100 বছর যোগ করলে, অর্থাৎ যীশু খ্রিস্টেরও জন্মেরও আগে এই খেলাটা কি হয়েছিল, অনুষ্ঠিত হয়েছিল। প্রথম অলিম্পিক খেলাটা যীশু খ্রিস্টেরও জন্মের আগে অনুষ্ঠিত হয়েছিল। কোথায়, গ্রিস দেশে। The modern Olympic Games started, আধুনিক অলিম্পিক খেলাটা শুরু হয়েছিল, আরম্ভ হয়েছে কখন, 1896 সালে। ঠিক আছে, তাহলে আধুনিক অলিম্পিক খেলা মানে আজকে আমরা যেভাবে অলিম্পিক খেলা দেখি, সেটা শুরু হয়েছিল 1896 সালে। And there have been 31 competitions since then, এবং এই সেই 1896 সাল থেকে এখন পর্যন্ত 31টি আধুনিক অলিম্পিক গেম অনুষ্ঠিত হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এটা প্যাসেজটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখান থেকে গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো হচ্ছে এগুলো, যেগুলো দাগিয়ে দিয়েছি সেগুলো তোমরা খাতায় লিখে ফেলবে বা মুখস্থ করে ফেলবে। আচ্ছা, এরপরে আসে আমরা 1 নম্বরে কি দিলাম, ম্যাচ দ্য ওয়ার্ডস অফ কলাম এ উইথ দ্য সিমিলার মিনিং অফ কলাম বি। এই যে এখানকার এ কলামে যে প্রদত্ত শব্দগুলো আছে সেগুলোর সাথে সেগুলোর এখানে কি আছে, অর্থগুলো আছে, তাহলে একই সাদৃশ্যপূর্ণ অর্থগুলো কি করতে হবে, মিলিয়ে লিখতে হবে। এগুলো লিখবে কিভাবে, ওই আগে বলেছিলাম, প্রথমে এ লিখবে, এভাবে এ লিখে প্লাস চিহ্ন দিবে, তারপর ধরো এ কি আছে, কম্পিটিশন, তাহলে কম্পিটিশন মানে কি হবে, an event, আমি এক নাম্বারটা বলে দিলাম, an event in which one competes with others, কম্পিটিশন মানে এমন একটি অনুষ্ঠান বা আয়োজন যেখানে কি করে, একজন প্রতিযোগিতা করে অন্যদের সাথে। তাহলে এর সাথে কি আছে, এ আর 5,
তাহলে এর সাথে হবে 5, a প্লাস 5 লিখে বন্ধনী দিবে এরকম করেন। ঠিক আছে, এরপরে তোমরা কি করবে, সমান চিহ্ন দিয়ে এই পুরো বাক্যটা লিখে দিবে, অর্থাৎ কম্পিটিশন আর an event, কম্পিটিশনও লিখে দিবে এবং এটাও লিখে দিবে, এই যে an event in which one competes with others। তাহলে এর পরেরটাতে কি আছে, অলমোস্ট, অলমোস্ট মানে প্রায়, তাহলে এখান থেকে যেটা হবে সেটা মিলিয়ে লিখবে। হোস্ট অর্থ কি, হোস্ট অর্থ যে আয়োজন করে, হ্যাঁ, অর্গান না, এটা মানে কি আয়োজক, হোস্ট মানে কি আয়োজক, ঠিক আছে, আয়োজক। তাহলে হেল্ড, হেল্ড অর্থ কি অনুষ্ঠিত হওয়া, এখানে হেল্ডও দিতে পারে, হোল্ডও দিতে পারে। তারপর ডিফারেন্ট, ডিফারেন্ট অর্থ বিভিন্ন, অ্যাথলেট আমি বলেছি একজন ক্রীড়াবিদ যে কি করে, প্রতিযোগিতা করে। নেশন মানে কি দেশ বা জাতি, ঠিক আছে। নেশন, দেখো আমরা কি জাতি, বাঙালি জাতি। বাঙালি জাতি কেন বলি, আমরা বাংলাদেশি বাঙালি জাতি। জাতি বলতে বোঝায় একটা একটা অঞ্চলের, একটা অনেক বড় একটা অঞ্চল জুড়ে যদি, বা ছোট একটা অঞ্চল জুড়ে যে সকল মানুষ বসবাস করে, তাদের মুখের ভাষা, তাদের আচার আচরণ যদি একই রকম হয়, তাদেরকে বলা হয় জাতি। একটা জাতির মধ্যে আবার জাতিগুলোর মধ্যে অনেকগুলো দেশও থাকতে পারে, বিভিন্ন একটা জাতি অনেকগুলো দেশে বিভক্ত থাকতে পারে। যেমন মনে করি ইংরেজি জাতি, ইংরেজি জাতি তো অনেকগুলো আছে না, ইংরেজি জাতি মানে কি ইংলিশ কথা বলে এরকম, ইংরেজি কথা বলে এরকম। এখন ইংরেজি কথা বলে এরকম দেশ তো অনেক আছে, যেমন যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, স্কটল্যান্ড, হ্যাঁ, এরকম অনেকগুলো দেশ আছে। ঠিক আছে, তাহলে এখানে নেশন মানে কি হবে, এইটা 3 নাম্বারটা হবে। নেশন কি হবে, নেশন হবে যে 3, নেশন হবে 3, a country considered as a group of people with the same language, culture and history। আর কম্পিটিশন কি হবে, কম্পিটিশন হবে এটা 5। ঠিক আছে, আচ্ছা আমি দুটো বলে দিলাম, তোমরা বাকিগুলো নিজেরা চেষ্টা করবে, না পারলে আমাকে অবশ্যই আমি কালকে দিয়ে দিব। 3 নম্বরে দেখো 1 নম্বরে হয় কি থাকবে, কলাম থাকবে, আবার কলামের বদলে কি থাকতে পারে, কলামের পরিবর্তে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসও থাকতে পারে। তাহলে আমি এখানে কি দিলাম, 5 অর 1, অর্থাৎ আমি দুইটি শূন্যস্থান দিয়েছি। 1 নম্বরে কি বলছে দেখো, কান্ট্রি, যে বক্সের মধ্যে যে ওয়ার্ডগুলো আছে সেখান থেকে সঠিক উত্তরটি আমাদেরকে এখানে বসাতে হবে। 1 নম্বরে আছে কান্ট্রি, এনসিয়েন্ট, গ্রেটেস্ট। কান্ট্রি মানে দেশ, এনসিয়েন্ট মানে কি, এই যে এনসিয়েন্ট অর্থ হচ্ছে প্রাচীন, কি এনসিয়েন্ট অর্থ কি প্রাচীন, এখানে তো লেখাও যাচ্ছে না। এনসিয়েন্ট অর্থ তাহলে প্রাচীন, আশা করি বোঝা যাচ্ছে, পুরাতন বা প্রাচীন। গ্রেটেস্ট মানে মহান বা বড়। হাউ কিভাবে, কান্ট্রিজ মানে দেশ। 1896 একটা সাল, যে যখন এইটা 1896 সাল থেকে কি হয়েছিল, আধুনিক অলিম্পিক শুরু হয়েছিল, ওল্ড পুরাতন, আর স্টার্টেড আরম্ভ হয়েছিল। এখানে কি বলছে দেখো 1 নম্বরে, দা অলিম্পিক গেমস ইজ দা ড্যাশ স্পোর্টস। আমি 1 নাম্বারটা বলে দিচ্ছি, তাহলে দা অলিম্পিক গেম ইজ দা গ্রেটেস্ট স্পোর্টস, বাকিগুলো তোমরা করবে। 2 নম্বরে কি বলছে, গ্রিস ইজ দা নেম অফ এ, কি হবে, গ্রিস একটা কি আমি কি বলেছিলাম সেটা প্যাসেজে কি বলেছিলাম পড়ানোর সময়, একটি দেশের নাম। তাহলে এখানে কি হবে সেটা লিখে দিবে। দেয়ার হ্যাভ বিন 31 কম্পিটিশন সিন্স, তাহলে আমি বলেছিলাম আমরা প্যাসেজে পড়েছি কি 1896 সাল থেকে মডার্ন আধুনিক অলিম্পিক খেলা শুরু হয়েছে, এবং সেই থেকে 31টি কি হয়েছে, সেই থেকে 31টি আধুনিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। তাহলে এখানে কি বসবে, সিন্স মানে সেই থেকে, সেই মানে কত সাল সেটা বসাবে। মোর দ্যান, আচ্ছা দেখো তারপর কি হবে এখানে, মোর দ্যান 200 ড্যাশ টেক আর্ট, এটা দেখো এখানে আর্ট হয়ে গেছে, এখানে কি হবে, টেক পার্ট। টেক পার্ট মানে কি অংশ, অংশ নেই, এখানে একটা পি হবে, এর আগে একটা কি হবে, পি হবে। আমি আবার একটু লিখে দিই, এই যে এখানে একটা পি হবে,
তাহলে টেক পার্ট ইন অলিম্পিক গেমস। 5 নম্বরে কি আছে, দ্য মডার্ন অলিম্পিক গেমস ড্যাশ ড্যাশ। ঠিক আছে, তারপর দেখো দ্য মডার্ন অলিম্পিক গেমস, এটাতে বললাম। তাহলে তারপর অলিম্পিক গেমস ওয়াজ হেল্ড almost 3000 years ago। আচ্ছা, তাহলে এখানে কি হবে, অলিম্পিক গেম প্রাচীন। আমি এটার উত্তরটা বলে দিলাম। এই যে এখানে 6 নম্বরে হবে এনসিয়েন্ট অলিম্পিক গেমস was held, or এখানে was held হবে almost 3000 years ago। ঠিক আছে, আচ্ছা দেখো এরপর এটাতে ought to, এখানে কি দেওয়া আছে, ক্রাইস্ট। আমি কি বলেছিলাম, ক্রাইস্ট হচ্ছে কি যে যীশু খ্রিস্টের নাম, যীশু খ্রিস্টকে সংক্ষিপ্ত বলা হয়, সংক্ষেপে ক্রাইস্ট বলা হয়, বা ঈসা আলাইহিস সালাম বলা হয়, বা জেসাস ক্রাইস্ট বলা হয়। বাংলায় আমরা বলি যীশু খ্রিস্ট। কম্পিটিশন অর্থ প্রতিযোগিতা, স্পোর্টস মানে খেলাধুলা, আউট মানে বাহির, হোস্ট মানে কি আয়োজক, গেম হেল্ড গ্রিক গ্রিস। আর গ্রিক হচ্ছে একটা জাতি, গ্রিক জাতি, গ্রিস দেশে বসবাসকারী একটা জাতির নাম, মানুষগুলোকে বলা হয় গ্রিক। তাহলে প্রথমটা দেখো, দা অলিম্পিক গেমস ইজ এ স্পোর্ট ড্যাশ ইজ 4 ইয়ার্স দ্য অলিম্পিক ইজ ড্যাশ। তারপর কি বলছে, 31 different ড্যাশ আর হেল্ড। ঠিক আছে, তারপর দেখো the Greeks were the first dash of it। তাহলে এই খেলাটা প্রথম শুরু হয়েছিল কোথায়, গ্রিস দেশে। তাহলে কারা আয়োজক ছিল, হিসেব করে চিন্তা করে বের করবে, যাদের দেশে শুরু হয়েছিল তারাই তো আয়োজক থাকবে, কি বসবে সেটা বসাবে চিন্তা করে। The Olympic started before the birth of, এখানে হবে, এটা হবে 5 নাম্বার, ক্রাইস্ট। এখানে কি হবে, ক্রাইস্ট, যেটা কঠিন আমি সেটা বলে দিলাম। এখানে কি হবে, ক্রাইস্ট, CHRIS লেখা, যেটা ক্রাইস্ট হবে। এরপরে কি আছে দেখো, ট্রু অর ফলস। তাহলে নিচের বাক্যগুলো ভালোভাবে পড়বেন, পরে কি করবেন, যেটা সত্য তার জন্য ট্রু লিখবে, যেটা মিথ্যে তার জন্য ফলস লিখবে। এক নম্বরে কি আছে, no other competition in the world is as big as the Olympic Games। অলিম্পিক গেমের মতো কোনো প্রতিযোগিতায়, বিশ্বের কোনো প্রতিযোগিতায় এত বড় নয়। 2 নম্বরে কি বলছে, the Olympic Games is arranged every 4 year। হ্যাঁ, is arranged every 4 year, প্রতি 4 বছরে এটি কি হয়, আয়োজিত হয়। অলিম্পিক গেম বা অলিম্পিক খেলা প্রতি 4 বছরে কি হয়, আয়োজিত হয়। সি নম্বরে কি বলছে, less than 200 নেশন, লেস মানে কম, less than তাহলে 200 এরও কম দেশ পার্টিসিপেট মানে কি করা, অংশগ্রহণ করা, ইন দা অলিম্পিক গেমস। 200 এরও কম দেশ কি করে, এখানে অংশগ্রহণ করে। তারপর বলছে there are 13,000 events in the Olympic Games। অলিম্পিক খেলায় কি আছে, 13,000 এরও বেশি কি আছে, ইভেন্টস আছে, অর্থাৎ প্রতিযোগিতা আছে। সত্য হলে এটা 13,000 তো প্রতিযোগিতা নেই, কি আছে, 31 ইভেন্টস আছে। তাহলে ডি নাম্বারটা আমি উত্তরটা বলে দিচ্ছি, ডি নাম্বার কি হবে, ফলস হবে। ই নাম্বার, দ্য মেইডেন, দেখো মেইডেন মানে কি, মেইডেন মানে প্রথম, তাহলে মেইডেন অলিম্পিক গেমস আর হেল্ড ইন গ্রিস, এটাও কি হবে, তোমরা হিসাব করে, মেইডেন যদি প্রথম হয় তাহলে পুরো বাক্যটার অর্থ কি দাঁড়াচ্ছে, প্রথম অলিম্পিক খেলা কোথায় হয়েছিল, গ্রিসে হয়েছিল। তারপর এফ নাম্বার, দ্য অলিম্পিক গেমস আর হেল্ড আফটার এভরি 4 years। তাহলে এটা কি হইতে পারে সেটা হিসাব করে লিখবে, তোমরা বুঝে লিখবে। প্রতি 4 বছর পর পর কি হয়, অলিম্পিক খেলা অনুষ্ঠিত হয়।
জি নাম্বার কি বলছে দেখো, দ্য স্টার্টিং ইয়ার অফ মডার্ন অলিম্পিক গেমস, দ্য স্টার্টিং ইয়ার অফ মডার্ন অলিম্পিক গেম ওয়াজ 1996। 1996 সালে হচ্ছে কি আধুনিক অলিম্পিক খেলার শুরুর সাল। হ্যাঁ, এটা যদি সঠিক হয় তাহলে ট্রু লিখবে, ফলস হলে ফলস লিখবে। অলিম্পিক গেমস হ্যাভ এ ভেরি শর্ট হিস্ট্রি, তাহলে অলিম্পিক খেলার ইতিহাস তেমন একটা কি নয়, পুরাতন না, তাহলে সংক্ষিপ্ত একটা ইতিহাস আছে অলিম্পিক খেলা। অলিম্পিক খেলা কি খুব তাড়াতাড়ি শুরু, এই কিছুদিন আগে শুরু হয়েছে নাকি অনেক আগে শুরু হয়েছে? যেটা অনেক আগে শুরু হবে তার তার অনেক ইতিহাস থাকবে, যেটা খুব অল্প দিন আগে শুরু হবে তার কি থাকবে, শর্ট ছোট ইতিহাস থাকবে। তাহলে অলিম্পিক খেলা নিশ্চয় অনেক আগে শুরু হয়েছে, তাহলে তার কি শর্ট হিস্ট্রি থাকবে না, তার দীর্ঘ ইতিহাস থাকবে। তাহলে আই নাম্বারটা কি হবে নিশ্চয়ই বুঝতে পেরেছো, ঠিকভাবে লিখবে। তারপর হবে যে নাম্বার দেখো, দ্য অলিম্পিক গেমস ইজ দ্য বিগেস্ট স্পোর্টস কম্পিটিশন ইন দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। যুক্তরাষ্ট্র আমেরিকা যুক্তরাষ্ট্রের কি অলিম্পিক গেম হলো আমেরিকা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা। তাহলে অলিম্পিক গেম কি শুধু আমেরিকার সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা নাকি বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা? এটি বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা। তাহলে যে নাম্বার বাক্যটা কি হবে সেটা লিখবে। তাহলে আমি পুরো প্যাসেজটা পড়ে দিলাম, এখানকার 10টি, তোমরা উত্তরগুলো আশা করি বুঝতে পেরেছো, বা উত্তরটা আমি বলে দিইনি, একটা বলে দিয়েছি, যেগুলো বলে দেয়নি আমি বাংলা বলে দিলাম, তাহলে তোমরা বুদ্ধি কাটিয়ে চিন্তা করে করে ট্রু অর ফলস কথাটা লিখবে। তারপর দেখো এখানে কি আছে, এটা হবে 3 নাম্বার। 3 নাম্বারে দা অ্যানসার দ্য ফলোইং কোশ্চেনস। এক নম্বরে আছে কি, when and where was the first olympic games held? কখন এবং কোথায় প্রথম অলিম্পিক গেমটি অনুষ্ঠিত হয়েছিল? তাহলে সেটা কখন, 3000 বছরের আগে। 3000 বছর আগে কোথায়? আমি বাংলায় উত্তরটা বলে দিব, তোমরা বাসায় ইংলিশে লেখার চেষ্টা করবে। 3000 বছর আগে গ্রিস দেশে প্রথম অলিম্পিক গেম বা অলিম্পিক খেলাটা অনুষ্ঠিত হয়েছিল। Why is the Olympic Games called the biggest sports? কেন অলিম্পিক খেলাকে সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা বলা হয়? তাহলে কেন বলা হয়? তাহলে অলিম্পিক খেলাকে সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা বলা হয় কারণ এখানে সবচেয়ে বেশি সংখ্যক অ্যাথলেটস অংশগ্রহণ করে এবং এখানে 31টিরও বেশি কি হয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তারপর দেখো সি নাম্বার, হাউ মেনি কান্ট্রিজ পার্টিসিপেট ইন দ্য অলিম্পিক্স? কতগুলো দেশ অলিম্পিকে অংশগ্রহণ করে? তাহলে আমরা পড়েছি 200-এরও অধিক দেশ কি করে অলিম্পিক খেলায় অংশগ্রহণ করে। ডি নাম্বার, when did modern olympic games start? তাহলে কখন আধুনিক অলিম্পিক খেলা শুরু হয়েছিল? আধুনিক অলিম্পিক খেলা শুরু হয়েছে 1896 সালে। how many olympic competitions have occurred since then? বলছে সেই 1896 সাল থেকে কতগুলো অলিম্পিক প্রতিযোগিতা হয়েছে বা অনুষ্ঠিত হয়েছে। তাহলে আমরা পড়েছি সে 1896 সাল থেকে 31টি অলিম্পিক খেলা অনুষ্ঠিত হয়েছে। ই নাম্বার কি দেওয়া আছে, ডু ইউ লাইক দ্য অলিম্পিক গেমস? তুমি কি অলিম্পিক খেলা পছন্দ করো? অলিম্পিক খেলাধুলা অলিম্পিক গেম পছন্দ করো? তাহলে হোয়াই ডু ইউ লাইক ইট? যদি তুমি পছন্দ করো তাহলে কেন পছন্দ করো? তারপর দেখো 4 নাম্বার একটা কি আছে, বলছে 4 নাম্বার বলছে রাইট এ শর্ট কম্পিটিশন অন দ্য অলিম্পিক গেমস। এখানকার অর্থাৎ আমরা একদম প্রথম পৃষ্ঠায় যে প্যাসেজটি পড়ে আসলাম সেই প্যাসেজটি ভালোভাবে মুখস্থ করে ফেললেই ওটাই হয়ে যাবে কি 4 নাম্বার প্রশ্নের উত্তর। আচ্ছা, এখন তাহলে আমরা পরবর্তী স্লাইডে যাই। এখন আমরা পড়ব যে কি 5টি শর্ট কোয়েশ্চন ইউজিং ইনফরমেটিভ ইনস্ট্রাকশন। তোমাদেরকে কিছু গাইডলাইন ইনস্ট্রাকশন বা টিপস দেওয়া থাকবে, সেই টিপস গুলো অনুসারে গাইডলাইনস গুলো অনুসারে অথবা ইনস্ট্রাকশন গুলো অনুসারে 3টে প্রশ্নের উত্তর লিখতে হয়। আমি আজকে কোনো উত্তর বলে দিব না, তোমরা শুধু আমি পড়িয়ে দিব, বাংলা অর্থগুলো বুঝিয়ে দিব, তোমরা উত্তরগুলো নিজে লেখার চেষ্টা করবে, তারপর আমি কালকে উত্তরগুলো দিলে তার সাথে মিলিয়ে নিব।
এক নম্বরে দেখো, এক নম্বরে কি বলছে এখানে, বলছে রিড দ্য ফলোইং গাইডলাইন্স অর ইনস্ট্রাকশন অ্যাবাউট হাউ টু বি হেলদি, কিভাবে স্বাস্থ্যবান হওয়া যায়, এন্ড দেন এবং তারপর অ্যান্সার দ্য কোয়েশ্চেনস। তাহলে আমরা এগুলো হচ্ছে কি, এই যে এই এখানে কি যেগুলো এই পাঁচটায় হচ্ছে আমার আমার এগুলো হচ্ছে কি ইনস্ট্রাকশনস বা টিপস। প্রথমে বলছে ইট ব্যালেন্সড ফুড, অর্থাৎ পরিমিত, ব্যালেন্সড মানে কি পরিমিত, ব্যালেন্সড অর্থাৎ কি পরিমিত খাবার খাও। স্লিপ 8 আওয়ার্স এ ডে, দৈনিক একদিনে 8 ঘন্টা ঘুমাও। ডু ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি, ফিজিক্যাল মানে কি শারীরিক কসরত বা পরিশ্রম করা নিয়মিত। কিপ ক্লিন ইউর বডি অ্যান্ড ক্লথস, তোমার শরীর এবং কাপড় কি রাখো পরিষ্কার রাখো। ড্রিঙ্ক এনাফ ওয়াটার, প্রচুর জল পান করো। এই যে ইনস্ট্রাকশন গুলো আমরা পড়লাম, পরিমিত খাবার খেতে হবে, দৈনিক 8 ঘন্টা ঘুমাতে হবে এবং শারীরিক পরিশ্রম করতে হবে নিয়মিত, আমাদের শরীর এবং কাপড় চোপড় কি রাখতে হবে পরিষ্কার রাখতে হবে, প্রচুর পরিমাণে জল পান করতে হবে। এই ইনস্ট্রাকশন গুলো পড়ার পর আমরা আমাদেরকে এই তিনটা প্রশ্নের কি দিতে হবে, এই তিনটা প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে। তাহলে এখানে প্রথম প্রশ্নটা কি বলছে দেখি আমরা। প্রথম প্রশ্ন বলছে যে, প্রথম প্রশ্ন কি বলছে, হুইচ ফুড ডু ইউ ইট টু বি হেলদি, তুমি কোন খাবার, কোন ধরনের খাবার তুমি খাও বা গ্রহণ করো স্বাস্থ্যবান হওয়ার জন্য। তাহলে আমরা এক নাম্বার ইনস্ট্রাকশন কি বলে দেওয়া আছে, আমাদেরকে এক নাম্বার ইনস্ট্রাকশনে কি বলে দেওয়া আছে, পরিমিত খাবার খেতে হবে। তাহলে এই এই বাক্যটা দিয়ে তুমি অ্যানসারটা লিখবে, ঠিক আছে। দুই নম্বরে কি বলছে দেখো, হাউ মাচ টাইম উই শুড স্লিপ এ ডে, কত সময় আমাদের একদিনে ঘুমাতে হবে। তাহলে এখানে বলে দেওয়া আছে, দুই নাম্বার বাক্যে বলে দেওয়া আছে কি, স্লিপ 8 আওয়ার্স এ ডে, দৈনিক 8 ঘন্টা ঘুমাতে হবে। সরাসরি এই বাক্যটা লিখে দিবে না, এটা উত্তরটা লিখবে। যেমন আমি বাংলাটা বলে দিচ্ছি, আমাদের আমাদের দৈনিক 8 ঘন্টা ঘুমানো উচিত। এই বাক্যটা হবে কি, বি নাম্বার কোশ্চেনের অ্যান্সার হবে কি, আমাদের দৈনিক 8 ঘন্টা ঘুমানো উচিত। তাহলে সেটার ইংলিশটা কি, এখান থেকে শুরু করে, এই যে এখান থেকে শুরু করে লিখবে। তারপর সি নাম্বার বলছে, গিভ 3 অ্যাডভাইসেস টু ইওর ইয়াঙ্গার সিস্টার টু বি হেলদি, তোমার ছোট বোনকে বা ছোট ভাইকে কি করো, তিনটি উপদেশ দাও কি হওয়ার জন্য, স্বাস্থ্যবান হওয়ার জন্য। তাহলে এখানে তুমি কি দিবে, পরিমিত খাবার, এটা পরিমিত খাবার দিবে, খাবার গ্রহণ করতে হবে। তারপর কি করতে হবে, স্লিপ 8 আওয়ার স্লিপ ঘুমাতে হবে 8 ঘন্টা। এবং আরেকটা বলবো যে কি, প্রচুর পরিমাণে, এই লাস্ট এটা দিবে, প্রচুর পরিমাণে কি কি এনাফ ওয়াটার পান করতে হবে, জল পান করতে হবে, এটা দিবে। দুই নম্বরে দেখো, আচ্ছা তাহলে এক নাম্বারটা আশা করি বুঝতে পেরেছো তোমরা। এইখানে দেখো কিছু কি দেওয়া আছে, এটা হচ্ছে কি, হাউ টু ইউজ ল্যাট্রিন, হাউ টু ইউজ এ ল্যাট্রিন, কিভাবে একটি পায়খানা বা শৌচালয় ব্যবহার করতে হবে সেটা আমাদেরকে বলছে। এক নাম্বার, পুট অন ইউর স্যান্ডেলস অর স্লিপার্স বিফোর এন্টারিং দ্য ল্যাট্রিন, আমাদেরকে পায়ে স্যান্ডেল বা জুতা পরে নিতে হবে, স্লিপার পরে নিতে হবে, কোথায়, পায়ে জুতা বা স্যান্ডেল পরতে হবে, দিতে হবে ল্যাট্রিনে, শৌচালয়ে যাওয়ার পূর্বে, বিফোর, এই যে বিফোর প্রবেশ করার আগে আমাদেরকে স্যান্ডেল বা জুতা পরে নিতে হবে। দুই নাম্বার ইনস্ট্রাকশন কি বলছে, ইউজ এ সেফ এন্ড ক্লিন ল্যাট্রিন, একটি নিরাপদ এবং পরিষ্কার কি করো শৌচালয় ব্যবহার করো, নোংরা আবর্জনায় পরিপূর্ণ সেগুলো আমরা ব্যবহার করতে পারবো না। তারপর 3 নম্বরে কি বলছে দেখো, ইউজ ওয়াটার টু ক্লিন ইউরসেলফ, তোমাকে পরিষ্কার করার জন্য কি করো, নোংরা পানি, আবর্জনাযুক্ত পানি ব্যবহার করলে হবে না, পরিষ্কার পানি ব্যবহার করতে হবে। 4 নাম্বার বলছে কি, পোর অর ইউজ, পোর মানে ঢালা, পোর মানে কি ঢালা, ঢালো বা ব্যবহার করো প্রচুর পানি, এনাফ ওয়াটার এন্ড টয়লেট ক্লিনার টু কিপ দ্য ল্যাট্রিন ক্লিন, ল্যাট্রিনকে বা শৌচালয়কে পরিষ্কার রাখার জন্য প্রচুর পরিমাণ পানি অথবা টয়লেট ক্লিনার ব্যবহার করতে হবে। তারপর কি বলছে, ওয়াশ ইউর হ্যান্ডস, তোমার হাত ধৌত করো, তোমার হাত ধুয়ে ফেলো, উইথ সোপ এন্ড
with soap and water in order to keep them germ free. জার্ম অর্থ হচ্ছে জীবাণু। এই জার্ম ফ্রি জীবাণু মুক্ত রাখার জন্য তোমার হাত সাবান এবং পানি দিয়ে কি করে রাখো, ধুয়ে ফেলো। 4 নাম্বার হচ্ছে দেন ড্রাই, 5 নাম্বার এটা, 6 নাম্বার দেন ড্রাই ইওর হ্যান্ডস উইথ এ ক্লিন টাওয়েল। তোমার হাত, তারপর তোমার হাত শুকিয়ে নাও একটা পরিষ্কার টাওয়েল দিয়ে, তোয়ালে দিয়ে তোমার হাত শুকিয়ে নাও। 1 নাম্বার কোশ্চেন কি দিয়েছে দেখে আমরা এখানে, বলছে হোয়াট ডু ইউ নিড টু কিপ দ্য ল্যাট্রিন ক্লিন। তোমার কি প্রয়োজন ল্যাট্রিনকে পরিষ্কার রাখার জন্য? তাহলে আমাদের ল্যাট্রিন পরিষ্কার রাখার জন্য কি রাখতে হবে? আমাদেরকে ল্যাট্রিন পরিষ্কার রাখার জন্য প্রচুর পরিমাণে পানি অথবা টয়লেট ক্লিনার লাগবে। তারপর বি নাম্বার বলছে দেখো why should one put sandals before entering latrine। আচ্ছা, ল্যাট্রিনে কি থাকে? জীবাণু থাকে, অনেক ধরনের কৃমি থাকে। হ্যাঁ, তাহলে one should put, আমি তো ইংলিশ উত্তরটা বলে দিচ্ছি না, এখানে একজনের স্যান্ডেল পরিধান করতে হবে বা পরতে হবে ল্যাট্রিনে প্রবেশ করার আগে। কিসের জন্য? জীবাণু থেকে নিজের পাকে রক্ষা করার জন্য, জীবাণু থেকে নিজের পাকে রক্ষা করার জন্য। ঠিক আছে। সি নাম্বার কি বলছে দেখো, হাউ উড ইউ মেক ইউজিং ল্যাট্রিন সেফ। তুমি কিভাবে ল্যাট্রিন ব্যবহার করাকে নিরাপদ করবে? তাহলে তুমি এটার বাক্য, এই সি নাম্বার প্রশ্নের উত্তরটা লিখবে এভাবে, I would do the following things. I would do the following things to make using latrine safe. অর্থাৎ আমি নিচের উল্লেখিত কাজগুলো করব ল্যাট্রিন ব্যবহার বা শৌচালয় ব্যবহারকে নিরাপদ করার জন্য। 1 নাম্বার দিবে কি? 1 নাম্বার বলবে যে কি, I put on my sandals or slippers before entering the latrine। 2 নম্বরে দিবে যে কি, 2 নম্বর বলবো যে কি, I should use a safe and clean latrine। 3 নম্বরে বলবে I should use water to clean myself। yourself এর জায়গায় myself হয়ে যাবে। তারপর 4 নম্বরে বলবে যে কি, I should pour or use enough water and toilet cleaner to keep the latrine clean। 5 নম্বরে বলবে I should wash my hands অথবা I would wash my hands with soap and water in order to keep them germ free। তারপর 6 নম্বরে বলবে then I would dry my hands, যেখানে ইউর আছে সেখানে মাই হয়ে যাবে, my hands with a clean towel। ঠিক একইভাবে আমরা 3 নাম্বার আর 4 নাম্বারটা পরে রাখবো। তাহলে আমি 3 নাম্বার আর 4 নাম্বারটা পড়িয়ে দিচ্ছি। 3 নাম্বারটাতে কি বলছে এখানে, 3 নাম্বারটা হচ্ছে হাউ টু ওয়াশ ইউর হ্যান্ডস। তাহলে এটা 3 নাম্বারটা হচ্ছে হাউ টু ওয়াশ ইউর হ্যান্ডস। 1 নম্বরে কি বলছে দেখো, বলছে ওয়েট ইউর হ্যান্ডস উইথ ক্লিন ওয়াটার এন্ড ইউজ সোপ। তোমার হাত পরিষ্কার জলে ভিজাও এবং সাবান ব্যবহার করো। ওয়াশ বোথ সাইডস অফ ইউর হ্যান্ডস এন্ড ইন বিটুইন ইউর ফিঙ্গার্স। বলছে তোমার হাতের উভয় পৃষ্ঠা কি করো, উভয় পার্শ্ব ভালোভাবে ধুয়ে ফেলো এবং আঙ্গুলের ইন বিটুইন, 2 আঙ্গুলের মাঝখানের জায়গাটাকেও কি করো, ভালোভাবে ধুয়ে ফেলো। তারপর বলছে ডোন্ট ফরগেট টু ক্লিন ইউর নেলস। তোমার হাতের নখগুলো বা নখগুলো পরিষ্কার করতে ভুলে যেও না, অর্থাৎ তোমাকে সেগুলো কি করতে হবে, নখগুলো পরিষ্কার করতে হবে। তারপর বলছে কি ওয়াশ ইউর হ্যান্ডস থরলি। তোমার হাত থরলি অর্থ ভালোভাবে সম্পূর্ণভাবে কি করো, ধুয়ে ফেলো। থরলি মানে সম্পূর্ণভাবে ধুয়ে ফেলো। তারপর বলছে দেন ড্রাই ইউর হ্যান্ডস উইথ এ ক্লিন টাওয়েল। তোমার হাত তারপর কি করো, পরিষ্কার তোয়ালে দিয়ে শুকিয়ে নাও। ঠিক একইভাবে অ্যানসারগুলো লিখবে। এখানে কি বলছে দেখো, 1 নম্বর প্রশ্ন বলছে যে হোয়াট ডু ইউ নিড টু ইউজ টু ওয়াশ ইউর হ্যান্ডস। তোমার কি প্রয়োজন, তোমার কি ব্যবহার করা প্রয়োজন হবে তোমার হাত ধোয়ার জন্য? তাহলে আমাদের হাত ধুতে হলে কি প্রয়োজন, ক্লিন ওয়াটার এবং সোপ। তারপর বি নাম্বার বলছে হোয়াই ডু ইউ নিড টু ওয়াশ ইউর হ্যান্ডস। কেন তোমার হাত ধুতে হবে, বা পরিষ্কার করতে হবে? তাহলে আমাদের হাত পরিষ্কার করতে হবে হাতকে জীবাণুমুক্ত রাখার জন্য। তারপর বলছে হাউ ডু ইউ ওয়াশ ইউর হ্যান্ডস বিফোর ইটিং
অথবা আফটার কফিং, অথবা ইউজ লেট্রিন। হ্যাঁ, ইউজিং লেট্রিন। তাহলে তুমি কিভাবে খাওয়ার আগে কিভাবে হাত ধুবে, অথবা কাশি দেওয়ার পরে কিভাবে হাত ধুবে, অথবা লেট্রিন ইউজ করার পরে কিভাবে হাত ধুবে। তাহলে এখান থেকে কি বলবে, আই উড ডু আই উড ডু I would wash my hands by following the following things। নিচে উল্লেখিত উপায়সমূহ বা বাক্যসমূহের অনুসরণ করার মাধ্যমে আমি কি করতে পারি, নিজের হাত পরিষ্কার রাখতে পারি। তাহলে কি বলবে, প্রথমে বলবে I I should wet my hands with clean water and use soap। তারপর বলবে যে কি I should wash both sides of my hands and in between my fingers। যেখানে your আছে সেখানে my হয়ে যাবে। তারপর I should not forget to clean বা I should clean my nails। এখানে এটাও লিখতে পারো I should not forget to clean my nails, অথবা I must clean my nails। তারপর লিখবে কি এটাতে লিখবে I should wash my hands thoroughly, তারপর then I should dry my hands with a clean towel। ঠিক আছে। তারপর দেখো 4 নম্বরে কি দিয়েছে, এখানে হচ্ছে কিভাবে শ্রেণীকক্ষ প্রস্তুত করা যায়, কিভাবে ক্লাস করার আগে আমরা শ্রেণীকক্ষটাকে ঠিকভাবে প্রস্তুত করব। 1 নম্বর বলছে এন্টার দ্য ক্লাসরুম, প্রথমে শ্রেণীকক্ষে ক্লাস প্রবেশ করতে হবে। দেন ওপেন দ্য উইন্ডোজ, তারপর জানালাগুলো খুলে দিতে হবে। ক্লিন দ্য ক্লাসরুম, ক্লাসরুমের মেঝে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলতে হবে। অ্যারেঞ্জ দ্য বেঞ্চেস, বেঞ্চগুলো আঁকাবাঁকা থাকলে সেগুলোকে কি করতে হবে, সুন্দর করে সাজাতে হবে। সিট প্রপারলি, আমরা এলোমেলো ভাবে না বসে আমরা বসবো, আমরা কিভাবে বসবো, আমরা সুন্দর করে প্রপারলি যথাযথভাবে বসবো। 4 নাম্বার বলছে কি ফলো দ্য রুলস অফ ক্লাসরুম, আমরা কি করব, শ্রেণী কক্ষের নিয়মগুলো মেনে চলবো। তাহলে এখানে আমি এটার উত্তরটা বলবো না। 1 নাম্বার প্রশ্ন বলছে কি হোয়াট ইজ দ্য ফার্স্ট থিং ইউ ডু when you enter the classroom। তাহলে তুমি প্রথম কি শ্রেণী কক্ষে প্রবেশ করে তুমি প্রথম কোন কাজটি করো, তাহলে 1 নাম্বারটা হবে সেটা। 2 নাম্বার বি নাম্বারে কি বলছে দেখো, why do you open the windows, কেন তুমি জানলা খুলে দাও, জানলাগুলো খুলে দাও। আচ্ছা, জানলা আমরা কেন খুলে দিই, আলো এবং বাতাস প্রবেশ করার জন্য। ইংলিশটা তোমরা নিজেরা সাজিয়ে লিখবে। সি নাম্বার বলছে দেখো, how can you help your teacher to prepare the classroom। তাহলে বলছে তুমি কিভাবে তোমার শিক্ষককে সহায়তা করবে ক্লাসরুম প্রস্তুত করার জন্য। তুমি বলবে আমি নিজের কাজগুলো করার মাধ্যমে কি করতে পারি, ক্লাসরুম প্রস্তুত করার জন্য, শ্রেণীকক্ষ প্রস্তুত করার জন্য স্যারকে শিক্ষককে সাহায্য করতে পারি বা সহায়তা করতে পারি। সেগুলো কি কি, তার বলবে যে কি opening the windows, cleaning the classroom, arranging the benches, sitting properly and following the rules of classroom। এগুলো লিখে দিবে, সবগুলো আইএনজি দিয়ে লিখবে। লাস্ট কি বলছে দেখো, এখানে বলছে এখানে কিছু টিপস দেওয়া আছে, সেই টিপস গুলো হচ্ছে কি তুমি কিভাবে একজন ভালো ফুটবল খেলোয়াড় হবে, কিভাবে একজন ভালো ফুটবল খেলোয়াড় হবে সেটা বলছে। কিপ ইউর বডি ফিট ফর প্লেইং, তোমার শরীরকে কি রাখো, সুঠাম রাখো বা শক্ত সামর্থ্য রাখো ফুটবল খেলা ফর প্লেইং, খেলাধুলার জন্য। এক্সারসাইজ রেগুলারলি, নিয়মিত কি করো, অনুশীলন করো। নো দ্য রুলস অফ দ্য গেম, খেলা ওই ফুটবল খেলার বা খেলাটির কি জানো, নিয়মগুলো জানো। প্র্যাকটিস রেগুলারলি ইন দ্য ফিল্ড, প্রতিদিন বা নিয়মিত মাঠে কি করো, অনুশীলন করো। এখানে দেখো, এখানে হচ্ছে ফুটবল নিয়ে অনুশীলন, হ্যাঁ। আর এই এক্সারসাইজ রেগুলারলি মানে তোমাকে ব্যায়াম করতে হবে। ফুটবল খেলোয়াড়রা কি করে, প্রচুর পরিমাণে ব্যায়াম করে। কিসের জন্য ব্যায়াম করে, তাদের বডিকে ফিট রাখার জন্য। আর এখানে ফুটবলকে তুমি শুধু ব্যায়াম করলে তো হবে না, ফুটবলেরও নিয়মগুলো জেনে সেগুলো কি করতে হবে, মাঠে চর্চা করতে হবে। ওবে এন্ড ফলো দ্য অ্যাডভাইস অফ ইউর কোচ, ওবে অর্থ কি করা, মেনে চলা বা মান্য করা। এন্ড ফলো তাহলে মেনে চলা এবং অনুসরণ করা তোমার কোচের, যে কোচ মানে কি যিনি ফুটবল খেলা শেখান, তাহলে কোচের নিয়মগুলো বা উপদেশগুলো মেনে চলা এবং অনুসরণ করো। 1 নাম্বার প্রশ্ন কি দিয়েছে দেখো, when do you need to exercise, when do you need to exercise, তোমার কখন কি করতে হবে, অনুশীলন করতে হবে। আমাদের কি শুক্রবারে করব, শনিবারে অনুশীলন করব না, না সেরকম না। আমাদের এক্সারসাইজ, আই নিড টু এক্সারসাইজ রেগুলারলি, এটা বলবো আমার প্রতিদিনই কি করতে হবে,
ব্যায়াম করতে হবে, অনুশীলন করতে হবে। হোয়াট ডু উই নিড অ্যাজ ফুটবল প্লেয়ার? ধরো আমরা নিজেরা এখন ফুটবল প্লেয়ার, ঠিক আছে, আমরা ফুটবল খেলোয়াড় হয়ে গেছি, তাহলে আমাদেরকে কি জানতে হবে? হোয়াট ডু উই নিড অ্যাজ ফুটবল প্লেয়ার? ফুটবল খেলোয়াড় হিসেবে আমাদেরকে কি জানতে হবে? কোনো কিছু হওয়ার আগে আমাদেরকে ওই বিষয়ের নিয়ম কানুনগুলো জানতে হবে। তাহলে এটা হবে কি, যে এখান থেকে আমাদেরকে ফুটবল খেলার নিয়মগুলো জানতে হবে। সি নাম্বার কি হবে? হাউ উইল ইউ বি এ গুড ফুটবল প্লেয়ার? তুমি কিভাবে একজন ভালো ফুটবল খেলোয়াড় হবে? তাহলে I will be a football player অথবা I can be a football player by following the following tips। তাহলে সেগুলি কি? keep my body fit for playing, তারপর exercising regularly, তারপর knowing the rules of keeping, এটাই বলবে keeping my body fit for playing, exercising অথবা doing exercise regularly, knowing the rules of the game, অথবা তারপর বলবে যে কি এটা practicing regularly in the field and obeying, তারপর এটা বলবে যে কি বলবে obeying and following the advice of my coach। ঠিক আছে, এতটুকু। আশা করি মোট কথা হচ্ছে আমি যেভাবে বললাম, আমি তোমাদেরকে বাংলাটা বুঝিয়ে দিলাম, নিজে লেখার চেষ্টা করো। হ্যাঁ, সরাসরি ওখান থেকে লিখে দিবে না, সরাসরি টিপস গুলো লিখে দিলে ভুল হবে, নাম্বার কম পাবে। নিজেরা একটু সাজিয়ে লিখবে, ঠিক আছে? তাহলে এই কাজগুলো, এই 5টা কাজগুলো করবে, সম্পূর্ণ এক্সারসাইজটা বাসায় করবে। আমি উত্তরগুলো কালকে দিই।